সাংবাদিকবৃন্দ, অন্যধারার সভাপতি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা শেষে আবারও আমি বলবো, বক্তব্য রাখবো। আমি সবাইকে স্বাগত জানিয়ে বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে আমরা একটু করতালি দিয়ে এরপরে আমি সঞ্চালকদের কাছে যাচ্ছি। সঞ্চালকরা এবারে অনুষ্ঠান পরিচালনা নিজের চেয়ে বেশি ভালোবাসেন তার প্রতিষ্ঠানকে। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন জাল দিয়ে নিজের ভাবনায় প্রেম, বিরহ, প্রকৃতির দ্রোহ সকল চেতনাকে ধারণ করে শব্দের চাষ করে নিরন্তর তার কাব্যলোকে। আমাদের এখন কিন্তু সেই পর্ব শুরু হতে যাচ্ছে। অন্যধারা সাহিত্য সংসদের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি রণ ভাইয়ের জন্মদিন। উপস্থিত সুধীবৃন্দ যারা এখানে আসছেন, আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি এই মুহূর্তে সবাই অমীয় শক্তি ভালোবাসা দিয়ে রণ ভাই এবং অন্যধারা সাহিত্য সংসদের জন্য আপনাদের একটা বিরাট বড় একটা হাততালি হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। এখন উদ্বোধনী সঙ্গীত শিল্পী মেহেদি পারভেজ, সদস্য নির্বাহী কমিটি, অন্যধারা কাব্যধারায় মিশে গেছে জীবনেরই স্বপ্ন, দেশের প্রতি ভালোবাসায় সদা থাকে মগ্ন। কাব্যধারায় মিশে গেছে জীবনেরই স্বপ্ন, দেশের প্রতি ভালোবাসায় সদা থাকে মগ্ন। কালের স্রোতে অন্যধারা তারি কথা কয়, রুদ্রনোর জন্মদিনে খুশির বন্যা বয়। সাহিত্যের প্রায় প্রতিটি ডানায় তুমি উড়ার স্বাদ গ্রহণ করেছ। সুন্দরের পূজারী, প্রকৃতির একনিষ্ঠ পূজারী তুমি। প্রকৃতির বুক থেকে রূপ, রস, গন্ধ আহরণ করে ভাষার ছন্দ মাধুরী দিয়ে আঁকো তোমার কাব্য আলপনা। কাব্যরসে আমরা মুগ্ধ ও সঞ্জীবিত। তোমার সাক্ষাৎ সান্নিধ্যে যে ঋদ্ধতা তা মুগ্ধ করে সবাইকে। হে কবি, তোমার কবিতার সুবাস ছড়িয়ে পড়েছে কাব্য কাননে। সেথায় মৌ মৌ গন্ধে মাতোয়ারা মৌমাছি গুঞ্জন করে ওঠে এবং যে বসন্ত নিদা আমাদের চারপাশে তার ওই অভিনব আনন্দের আবেগ। সেই গভীরতা থেকে তোমাকে জানাই সশ্রদ্ধ অভিনন্দন। হে প্রজ্ঞাবান, তোমার ভাষা ও বাণীবদ্ধতায় রয়েছে সুগভীর জীবন দর্শনের সংমিশ্রণ। প্রেম, ভালোবাসা, ছন্দের কারুকার্যে তুমি কাব্যকে করেছো পল্লী বালার মুখনীয় দেহবল্ল। নদী, ক্ষেত, ফসল, বিধবার প্রেমময় আরতি, শ্রেণী বৈষম্য সব নিংড়ে এনেছো পাতায় পাতায়। তোমার মতো জ্ঞান তাপসকে ভালোবাসা ও শ্রদ্ধা অবিরাম। হে প্রগতিশীল কণ্ঠ, স্বাধীনতার 5 দশক পরেও আমাদের অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক শান্তি ও স্থিতি অর্জিত হলো না। দুর্নীতি, অন্যায়, অবিচার ও স্বার্থপরতার কারণে গোটা জাতির মানবিক অস্তিত্ব আজ বিপন্ন প্রায়। জাতির দুর্দিনে তোমার ঘনিষ্ঠ লেখনী, প্রগতিশীল চিন্তাধারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করবে, সত্যানুসন্ধানের পথ দেখাবে। তোমার প্রচেষ্টার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হে কল্পনার বরপুত্র, সবকিছুর ঊর্ধ্বে তোমার যে পরিচয়, সেটি হলো তুমি যথার্থই কবি। যে কবি হৃদয়ের অসীমের আনন্দ
খুঁজে বেড়ায় হৃদয়ের অপার আনন্দ বেদনায় নিত্য ভাবের কুসুম ফুটে তুমি ধারণ করেছো সেই কবিচিত্ত তুমি স্বপ্নের ভেলা ভাষাও মরুতে প্রস্ফুটিত পদ্মের কল্পনা করো তোমার স্বপ্নের পাখিরা দিগন্ত বিস্তৃত আকাশে উড়ে বেড়ায় হে শিল্পী তোমার শিল্পবোধ বিন্দুকে মেলায় সিন্ধুতে আর সিন্ধুকে পরিণত সবচেয়ে আবদ্ধ করে বিন্দুতে ইচ্ছের স্বার্থে কর্মের দূরত্বকে তুমি অনুভব করো বিভাজন করো সশব্দায় বাইরের আয়োজন বাদ দিয়ে আমাদের অন্তরের অকৃত্রিম প্রীতি ও শ্রদ্ধা গ্রহণ করো পরিশেষে করুণাময় স্রষ্টার কাছে তোমার সুস্বাস্থ্য শতায়ু ও সুখতর জীবন প্রার্থনা করি বাংলাদেশের সাহিত্যের আকাশে তোমার সাহিত্য কর্ম চির উজ্জ্বল দীপ্তিময় হোক তোমার কাব্য চর্চায় দেশ ও জাতির গৌরবান্বিত হোক এ আমাদের আন্তরিক প্রত্যাশা অন্যধারা সাহিত্য সংসদের পক্ষ থেকে লিলিশের সাংগঠনিক সচিব অন্যধারা সাহিত্য সংসদ সবাইকে ধন্যবাদ আমরা রণভাইকে আবার উজ্জীবিত করি হাততালির মধ্য দিয়ে একটু বাইরে দাঁড়ান আর একটু পিছিয়ে বলয় তৈরি এটি রণ তার কবিতায় আমি তার কবিতা যতদূর পড়েছি তার কবিতার শৈল্পিক দিক সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন তার কবিতায় উপমার ব্যবহারের মধ্যে চমৎকার বৈচিত্র্য এনেছেন আধুনিকতা এনেছেন সেই বাজারের নাম হলো আমাদের ফেব্রুয়ারি 21 মেলা সেই মেলায় যারা যান এখানে সবাই মূলত সাহিত্যিক না হলেও কবি না হলেও তিনি কিছু না লিখলেও সাহিত্য পড়ার জন্য কিন্তু মানুষ আছে তারা হলেও একবার যান আর সেখানে অন্য ধারার নামটা তাদের বলে দিতে হয় না যে অন্য ধারার কিছু আছে তো আমি জানতাম যে অন্য ধারায় একজন সৈয়দ রনু আছে কিন্তু তার সাথে আমার কখনো সাক্ষাৎ হয়নি দেখা হয়নি তাকে চেনা হয়নি তাকে বাজারে দেখেছি কিন্তু জানতাম না যে দিস ইজ দ্য পারসন যাই হোক জাতীয় প্রেস ক্লাবে একটা কবিতার অনুষ্ঠানে তার সাথে দেখা হলো তখন তিনি মঞ্চে ছিলেন আর আমরা যেহেতু জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং কবিতা পত্রের সাথে সংশ্লিষ্ট সেই কারণে তাকে দেখেছিলাম তার একটি কবিতাও শুনেছিলাম তারপরে দীর্ঘদিনের বিরতি হয়েছে এবং এই কবি লেখক শিল্পীদের কাজের দ্বারা জাতির মানসিকতা মন মানসিকতা উন্নত হয় যেগুলো সার্থক লেখা আমাদের আধুনিক যুগের বড় লেখক মধুসূদন দত্তের নামে সময় কিছু পরে রবীন্দ্রনাথ সেন এটা ভাগে পড়ে গেছেন কবিতায় খুব তার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর আরো পরে কাজী নজরুল ইসলাম ঢাকায় যারা প্রকাশ করেছেন যেমন ফরুল আহমদ এই নাম উল্লেখ করে এদের এখন যদি নাম নেওয়া যেতে পারে কারণ তো গত 250 বছর ধরে আমাদের ভাষার প্রধান কবি যারা এখন আমাদের ঢাকা কেন্দ্রিক জাতীয় সংস্কৃতিতে কবিতা লেখেন তাদের মধ্যে কারো কারো লেখা উন্নত এবং যারা লেখা প্রকাশ করেন তাদের প্রতি আমাদের সবারই একটা কর্তব্য আছে তাদেরকে সংবর্ধনা দেওয়া নানাভাবে পুরস্কৃত করা সেই কাজটা ঠিক মতো করা হলে যারা উদীয়মান লেখক তারা উৎসাহিত এবং সাহিত্যের ধারা সে কবিতা নাটক আর এর মধ্যে আমরা কখনো কখনো দেখি কোনো কোনো কবি বা লেখক সাধারণ শক্তি নিয়ে আত্মপ্রকাশ করেন তাদের লেখার দ্বারা সেই ভাষা উন্নত হয় সেই ভাষা জনসাধারণেরও উন্নত চিন্তা চেতনা দেখা যায়
এই বিষয়গুলো আমাদের আজকে স্মরণ রাখা দরকার। গত বছর দশেক ধরেই জাতীয় পর্যায়ে পরিচিতি নিয়ে আসছে। তিনি ভালো কবিতা লিখছেন, কবিতা ছাড়াও মানে এই সংকলন বা পত্রিকায় যদি প্রকাশ করা, এবং বর্তমানে তিনি একটি দৈনিক পত্রিকার সম্পাদক, আপনারা জানেন। তো এইসব কাজের মধ্য দিয়ে তার কাজের উৎকর্ষীয় পরিচয় আছে, আমাদের সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী তাকে সংবর্ধনা দেওয়া আমাদের কর্তব্য। তাছাড়া আরও যারা আমাদের বর্তমান সময়ের শ্রেষ্ঠ লেখক, অনেকের পরিচিতি আছে, অনেকের পরিচিতি কম, কিন্তু লেখক যদি তারা হয়ে থাকে মনে রাখবেন আমাদের কর্তব্য তাদেরকেও সম্মানিত করা। আর কোনো জাতির ভেতরে যদি ভালো কাজের, ভালো লেখার, ভালো ভূমিকা পালনের প্রশংসা না থাকে, সমর্থন না থাকে, তাহলে সেই জাতির মধ্যে ওই সময়ে কোনো মেধাবী জাতীয় সংস্কৃতি কলকাতা থেকে ঢাকায় এসেছিল। যারা মুসলিম লেখক ছিলেন, পূর্ব বাংলার কিন্তু মুসলিম লেখক ছিলেন, সকলেরই তখনকার ব্রিটিশ ভারতীয় অবস্থায় কলকাতা ছিল কেন্দ্র, আর কলকাতা ছিল সারা ভারতের রাজধানী। বঙ্গভঙ্গ আন্দোলনের পর 1911 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। সারা ভারতের রাজধানী হিসেবে কলকাতা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সারা ভারতের ছাত্রদেশে এই কলকাতা কেন্দ্রিক যারা লেখক, যারা নেতৃত্ব দেন, তারাই সবচেয়ে শ্রদ্ধেয় হতেন এবং কলকাতায় তারা প্রতিষ্ঠাও কামনা করবেন। যারা আমাদের এখানেও সেরকম যে ঢাকা কেন্দ্রিক সবকিছু আমরা করছি, আমরা মেধাবী প্রতিভাবান ব্যক্তিদের সম্মানিত করতে চাই। তার পাশাপাশি ঢাকার বাইরেও বিভিন্ন জেলায়, উপজেলায় গুরুত্বপূর্ণ লেখকের সন্ধান করে তাদেরকেও আমাদের অভিনন্দিত করা উচিত এবং সহায়তা করা উচিত, যাতে তারা আরও ভালো লিখতে পারে। এবং ভালো লেখার নানান শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো যে যার চিন্তা, যার লেখা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা চেতনাকে উন্নত করে এবং তাদের পারস্পরিক প্রতিযোগিতার মধ্য দিয়ে লেখকরা বড় লেখক এবং মহান লেখক যে কোনো বিষয় নিয়েই অসাধারণ ভালো কবিতা লেখা যায়। এই আমার ঠিক মনে হয় না। বিষয়গুলো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কবিতা বলি, গল্প বলি, উপন্যাস বলি অথবা জ্ঞান বিজ্ঞানের কথাই আমরা বলি লেখা, এইগুলো নিয়ে নির্মোহ আলোচনা সমালোচনায় বিরাজিত করে হওয়া উচিত। সেই আলোচনা সমালোচনায় আমাদের ঢাকা কেন্দ্রিক সংস্কৃতিতে কিছুটা দেখা দিয়েছে, কিন্তু বাংলাদেশ হওয়ার পরে আমরা কেমন যেন একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছি। লেখক সমাজে দেখা যায় যিনি নানান পরিকল্পিত চেষ্টায় হইচই বানাতে পারেন, সেই হইচই বানানোর পড়ে এইটাতে বিচারগুলো সামান্য, তো সেইসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা চাই বাংলা দিয়ে যখন মেট্রো রেলে গেলাম, আমাকে পুরোটা দিবে না, আনতে দিবে না মেট্রো রেলে, আমি জানা ছিল না আমার কিভাবে বলবো। আমি আবার নিচে নেমে গিয়ে বাম গেটে ফোনের দোকানে বললাম, ভাই আমার বুকেটটা ফিরে নিয়ে একটা ছোট দেওয়া যায় কিনা, কারণ আমার ফুল লাগবে। তো উনি বুকেট ফেরত নেবেন না, তারপরে বুকেট খুলে আমাকে 2টা ফুল অন্তত বেঁচে যায়। তোমার জন্মদিন সুদীর্ঘ সুদীর্ঘ এক অনুভূতি দিয়ে করেছে আলাপ মুখে, জীবনের বিচিত্র ঘটনাপঞ্জির প্রবাহকে অস্থাতে ঠেলে দিয়ে করেছে প্রকাশ এক অবিরল সত্যকে। যে সত্য তোমাকে আমাকে নিয়ে যাচ্ছে সম্মুখের দিকে, নিয়ে যাচ্ছে এক বিরামহীন দীর্ঘ দিগন্তের পথে, নিয়ে যাচ্ছে তোমাকে আমাকে জন্মদিন থেকে মৃত্যুদিনের দিকে। সেখানে অনন্ত বিস্মৃতির দেশে চিরক্ষয় মহান যে সত্য অপেক্ষমান, সে কঠিন সত্যের দিকে তুমি আমরা সবাই আজ ধাবমান। আমি ওনাকে মানে ওনার জন্মদিনে অনেক ধরনের অনেক কিছু বললো, আমি একটু হিন্দিতে ওনাকে একটা সম্ভাষণ দিতে চাই, যদি পারেন তো বুঝে নিবেন। সেটা হলো, दिल की जख्मों को
क्या पूछूं, दिल की जख्मों को क्या पूछूं। दर्द भी वो देता है और दवा भी वो देता है, दर्द भी वो देता है और दवा भी वो देता है। एक बूंद सुकून के लिए, एक बूंद सुकून के प्यास में जीवनानंद दास ने बड़ौदा के पास गए नाटोर में। एक बूंद सुकून की प्यास में जीवनानंद दास ने बड़ौदा के पास गया नाटोर में। इधर कितना सुकून था, इधर कितना सुकून था, जीवनानंद दास ने देखा भी नहीं। काश एक नजर देखा होता, काश एक नजर देखा होता, काश दिल की तन्हाई को आवाज बना लेता, काश दिल की तन्हाई को आवाज बना लेता। काश ये होता, काश वो होता, काश दिल में कभी बसंत नहीं होता। काश तुम न होता तो क्या होता, काश ऐसा न होता तो क्या होता, काश ऐसा भी होने का क्या जरूरत था। काश दिल में जख्म नहीं होता तो क्या होता। काश धन्यवाद। কবি বন্ধুরা আমার, তোমরা যে যা বলো বলে যাও, আমি তোমাদের কথা শুনি। আমি আমার বেদনার কথা বলে যাই। করুণা আমায় ভালোবাসার স্বাধীনতা দিয়েছিল। ভালোবেসে আমি নিঃসঙ্গতার মরুভূমি চষেছি অনেক, আজও চষে বেড়াই। করুণা আমায় ভালোবাসার পূর্ণতা এনে দেবে কবে? আমি কি ভালোবাসার পূর্ণতা পাবো না? জনম জনম ধরে আমাকে শূন্যতা করে করে খাবে। কোন স্বাধীনতা তুমি আমায় দিলে করুণা, কোন স্বাধীনতা। ধন্যবাদ। তার জন্মদিন, কবির জন্মদিন মানে আমাদের সবার জন্মদিন। কবির জন্মদিন মানে আমার বর্ণমালার জন্মদিন, আমার কবিতার জন্মদিন। এবং এই একটি অনুষ্ঠানকে ঘিরে আমরা পারস্পরিক যে সৌহার্দ্য বৃদ্ধি করতে পারি, এটির একটি ভালো দিক উন্মোচন করে যাচ্ছেন প্রতি বছর সৈয়দ রনক। শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। সবকিছু ছাপিয়ে কবি হয়ে উঠুক, আমাদের মাঝে কবিতার মাঝে নিজেকে ফিরিয়ে দিই এবং তার কবিতার ভেতর দেশ, দেশের মানুষ এবং আমার বর্ণমালার সাহসী উচ্চারণ থাকে। গণনা করি সে খ্রিস্টাব্দ সন 2025 সেই সালের প্রথম দিবস। আমরা সবাই জানি যে 2025 এটা হচ্ছে সিলভার জুবিলি, অর্থাৎ একটা শতকে 4টা বছরকে খুব গুরুত্ব দেওয়া হয়, 25, 50, 75 আর 100। এই 4টা বছরকে খুব গুরুত্ব দেওয়া হয়। প্রথমটার নাম সিলভার জুবিলি। তো আমরা বেশ ভালো লাগছে, সবাই মিলে আমরা কবিতা বলছি, কথা বলছি।
আমাদের প্রধান অতিথি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ডক্টর মাহবুব হাসান আছেন, শহীদুল্লাহ ফারাকি আছেন, আরো যারা উপস্থিত রয়েছেন, বিশেষ রয়েছেন, আপনারা বিশেষ রয়েছেন, আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল, আমরা অন্যধারা আজকে 11 বছরে আমরা পদার্পণ করছি এবং সেই সাথে আমরা আজকে অন্যধারার সভাপতি, প্রতিষ্ঠানের সভাপতি ডক্টর সৈয়দ রহনুর আজকে আমরা জন্মদিন পালন করছি। এখানে আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন আমরা শুরু করলাম নীলক্ষেতে, সেই ছাদে বসে আমরা প্রথমে কবিতা পাঠের অনুষ্ঠান করেছিলাম। এবিএম সোহেল রশিদ সামনে বসে আছে, সোহেল রশিদ ভাই আমাকে দেখতে ভুলে গেছেন। তো যাই হোক, আমি স্মরণ করছি, সোহেল রশিদ আমার কিন্তু মনে আছে, আমরা যারা সেদিন উপস্থিত ছিলাম, বিজু আশরাফ ভাই আছেন এবং অনেকে সেদিন আমরা যারা সেই ওর নামটা কি ছিল, যার সাথে ইয়াসিনের আমরা ছাত্র, হ্যাঁ ইয়াসিনের আমরা তার দীর্ঘজীবন অনেক ভালো থেকে। আর আমার ছোট্ট করে পড়ছি, কদিন আগে বলছি, আমার মনেও রাখবে সারথি। আনফর্চুনেটলি আমার সাথে আমার দেখা হয়ে গেল 100 ফিটের রাস্তায় একটা রেস্তোরাঁর সামনে আবার হইতে দাঁড়িয়ে। হ্যাঁ, তোমাকে চিন্তা আমার এতটুকু ভুল হয়, সেই চেহারা, সেই আবহাওয়ায় এলো মনে চুল, খালি তোমার মনে করছে তুমি ভার্সিটি পড়ার সময় আমার মধুর ক্যান্টিনে গল্প আড্ডা এগুলো তর্ক করতাম, তখন ছিল একটু তোমার শুভ 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 দিন, অন্নধারার জন্মদিন। শুভ 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 দিন, অন্নধারার জন্মদিন। আমরা দেখতে পাচ্ছি এখন শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা, বইয়ের শুভেচ্ছা, নানামুখী শুভেচ্ছার বহরে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের প্রিয় রণকে। আমরা বলবো আমাদের মানিকগঞ্জের মানিক, এবং আমাদের এই প্রিয় মানুষটি আমাদের ভালোবাসায় আমাদের কাছে সবসময় নতুন মাত্রা পায়। আমরা সবাই মিলে আমরা দেখতে পাচ্ছি এবিএম সোহেল রশিদ, তিনিও চলে এসেছেন, কেউ বাদ করবে না। আমি আমাদের আতিক, আমাদের মাশরাফি ভাই, তাদেরকেও অনুরোধ করবো মঞ্চে উপস্থিত পরিজন এবং সামনে আমার প্রিয় সাহিত্যিক পরিবারের, আজকে অনেক আনন্দ নিয়ে আমি এই উৎসবে এসেছি। সৈয়দ রণভাই, ডক্টর সৈয়দ রণভাইয়ের জন্মদিনের এই আনন্দ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আসলে জন্মদিন অনেক বড় আনন্দের, সেই আনন্দের জন্মদিনে এইভাবে সকলে স্বতঃস্ফূর্তভাবে এসে স্বেচ্ছা এবং স্বপ্রণোদিত হয়ে যখন আসে, তখন আরো বেশি আনন্দ মনে হয় যে আমার কাছে আমাকে উইশ করার জন্য এসেছে। অনেক ধন্যবাদ। চাইলে পারি মারতে বুকে বিশ্বের ছুরি, আমি কি তা করি জ্বালা মুখে কেন জ্বালাইলি, মৃত্যু
বন্ধুরে বন্ধু তুই করলি কেমন প্রীতি। আমার একটা ইতিহাস মনে পড়ছে এবং বই পড়েছি, স্টিফেন মালা, সেখানে শুধু কবিরা উপস্থিত থাকতেন না, সেখানে চিত্রশিল্পীর উপস্থিত থাকতেন, কথা সাহিত্যিক উপস্থিত থাকতেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্রান্সে যে আড্ডাটা হতো সেখানে আইরিশ কবি ডাব্লিউ.বি. ইয়েটস উনিও উপস্থিত হয়ে মাঝে মধ্যে থাকতেন। এই যে আন্তর্জাতিক মানের যে আড্ডা, সে আড্ডা মঙ্গলবারে বসতো বলে ফরাসি ভাষা তাদের বলা হয় মার্দাস্তিস, অর্থাৎ যারা সে আড্ডার অংশগ্রহণ করতো তাদের বলে তো মার্দাস্তিস। আমি সৈয়দ রনিকে অনুরোধ করবো অন্য ধারা সাহিত্য আড্ডাকে এমন একটা জায়গায় নিয়ে যান, আপনার আড্ডায় যারাই আসবে তাদের দেখলে মনে হবে অন্য ধারার লোক, এটা অন্য ধারার কবি। আজকে দেখলাম পত্রিকা লিখেছে মানব চেতনার কবি সৈয়দ নুরুল হুদা রনু, বা চমৎকার, মানব চেতনা। আমরা বিদ্রোহী কবিতা শুনলে কিন্তু কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে যায়। সে 102 বছর আগের কথা, বা 124 বছর আগের কথা, 25 বছর আগের কথা। সেই সময় আমরা দেখি জেমস জয়েসের ইউলিসিসের মতো বিখ্যাত লেখকের উদ্ভব 1922 সালে। আমরা দেখি টি.এস. এলিয়টের মতো বিখ্যাত ওয়েস্টার্ন রচয়িতার গল্প। সব জায়গায় প্রেম ছিল, দ্রোহ ছিল, প্রকৃতি ছিল। মানব চেতনার নতুন শব্দ আসলে জুলাই বিপ্লবের পর মানব চেতনা শব্দটা আমাদের সবার মুখে মুখে আসে এবং ভালো, এটা আমি অস্বীকার করবো না। আমি অনেকে শুভেচ্ছা জানাই। আর মাহবুব ভাই বলে গেলেন 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, এর মধ্যে কোথাও কি কোনো ভুল আছে? কোনো ভুল নেই। আমি দেখেন বাংলা মিডিয়াতে একটা আর্টিকেল লেখার জন্য পড়তে বসলাম, সেখানে লেখা ছিল অসহযোগ আন্দোলন। সেখানে লেখা আছে 1, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর অসহযোগ আন্দোলন শুরু হয়। 2, ছাত্র সংসদ পরিষদের পক্ষ থেকে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। 3, 3রা মার্চ ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। এখানে কোথাও কি কোনো ভুল আছে? এখানে বিশাল মারাত্মক ভুল আছে। প্রথম 1 দিয়ে বলি, অসহযোগ আন্দোলন শুরু হয় 2রা মার্চ থেকে, বঙ্গবন্ধু ভাষণ দেন 7ই মার্চ। সুতরাং ভাষণ উদ্বুদ্ধ হয়ে, বঙ্গবন্ধুর ভাষণ উদ্বুদ্ধ হয়ে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে, এটা ঐতিহাসিকভাবে মিথ্যে কথা, কিন্তু আমরা বইয়ের প্রত্যেকটা জায়গায় কথাগুলো পাই। 3 নম্বর দেখেন, স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছে, সুন্দর কথা, পতাকা উত্তোলন করেছিল আসম আব্দুর রব, এই নামটা বাদ দেওয়া হয়েছে। এবং সেটা লেখা ছিল, সেখানে পতাকাটার মধ্যে ছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা, এই শব্দটাও ইতিহাস থেকে উঠে ফেলানো হয়েছে। তিনি আসেন ছাত্রলীগের পক্ষ থেকে শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিল। শাহজাহান সিরাজের নামটা সূক্ষ্মভাবে তুলে ফেলা হয়েছে। আর খন্দকার ভাই যেটা বললেন যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, কেন বুদ্ধিজীবী হত্যা দিবস বললে আমি মেনে নিতাম, বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর হবে কেন? বুদ্ধিজীবী হত্যা দিবস হতে পারে, 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস হবে কেন? এটা তো আসলে প্রশ্নবোধক। এই জুলাই বিপ্লবের পরে প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে এসছে। আমরা দেখেছি কি করে তাজা তরুণ প্রাণগুলো দুইয়ের সামনে দাঁড়িয়ে গেছে, কোনো ভয় ছিল না। মাকে চিঠি লিখে গেছে ক্লাস 9 এর ছেলে, ক্লাস 10 এর ছেলে, বা আমি গেলাম বিবেকের তাড়নায়। এই জায়গাগুলো আসলে, এই জায়গায় আসলে পরিবর্তন হচ্ছে মানব চেতনা। আমি রণকে বলবো, এই মানব চেতনা কবিতা কবি হিসাবে যেহেতু আপনার স্বীকৃতি শুরু হয়েছে, এই মানব চেতনার এই কাজগুলো করেন। আর অন্যধারাকে চেষ্টা করেন যেন সুন্দর একটা এমন আড্ডা হয় আমরা বলতে পারি আমরা অন্য ধারার মানুষ। সবাইকে ধন্যবাদ। সন্ধ্যা বলা যাবে না, শিবরাত্রি বলা যাবে না। আজকে শুভ নববর্ষ, সেই হিসাবে আমাদের প্রিয় লেখক রণ ভাইয়ের জন্মদিন। অন্যধারা পুরুষ রণ ভাই আমার খুব প্রিয় মানুষ। আমি অন্যধারায় আমার লেখা দেওয়ার কথা ছিল, আমি কিন্তু দিতে পারি নাই, কারণ
ভাইকে নিয়ে আমি কখনোই লিখিনি। এখানে আমি কবিতা পড়বো না, একটা কবিতা পড়ার ইচ্ছা পোষণ করে আমি সবাইকে ধন্যবাদ এবং আজকে শুভ জন্মদিনে সবাই হন আমাদের প্রিয় ভাই রণ ভাই, সৈয়দ রণ, শুভ জন্মদিন সৈয়দ রণ ভাইয়ের জন্মদিন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কবি মুজাফফর বাবু ভাইকে, যিনি আমাকে খুঁজে বের করে এখানে নিয়ে এসেছেন। আমার কৃতজ্ঞতা তার প্রতি। আমি কবি সৈয়দ রণ সম্পর্কে এখানে এসে যতটুকু জানলাম তাতে নিঃসন্দেহে বলা যায় উনি একজন সব্যসাচী মানুষ। তার সম্পর্কে অতিরিক্ত আর কিছু বলার মনে হয় প্রয়োজন হয় না, কারণ তার সম্পর্কে আমরা অনেক শুনেছি, আমরা অনেক জেনেছি। অনেকে ট্রেনে কি অসাধারণ ভালোবাসা। আমি কবি সৈয়দ রণের জন্য শুভ জন্মদিনে শুভেচ্ছা দিলাম অযুত ফুল। জন্মদিনটি সুখের ফুল, এটি আমার শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে আমি আমার কবিতা পাঠ করতে চাই না, আমি লোভ সামলাতে পারছি না কবি রণের একটা কবিতা পড়তে। যদিও আমার এই মোবাইলটিতে একদম চার্জ নেই, আমি পুরো কবিতাটি পড়ে সারতে পারবো কিনা আমি জানি না, আমি একটু পড়েছি। কবিতার নাম সাদাকালো.com, ঠিক তো ভাই? এটাই তো। আমি এখানে বসেই কবিতাটিকে নিয়েছি নেট থেকে, আমি কবিতাটি পাঠ করছি। মন ভালো নেই আজকে আমার, বৃদ্ধ যুবক জেলে কামার। মন ভালো নেই কারো, তুলসী তলায় জল ঢালে যে মন ভালো নেই তার। মনের ঘরে আগুন দিয়ে সবটুকু সুখ নিজেই নিয়ে খেলছে খেলা বেশ। কোথায় গেলে বিচার পাবো, জুলুম হবে শেষ। মরিচ রসুন পেঁয়াজ আদার দাম বাড়াতে বলছে ভাদার। ধানের বাজার গরম, গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে পাচ্ছি বেচার সড়ক। ভিক্ষা নীতির কর বসিয়ে হাত পা বেঁধে সব খসিয়ে দাদার পায়ে সালাম। উন্নয়নের খাতায় লেখা ভ্রান্ত নীতির কালাম। নৈতিকতা পালিয়ে গেছে সত্যনের যুদ্ধ শেষে। বিবেক পোড়া ছাই, বলি ফাটা মানুষ হলো এর চেয়ে দুঃখ না। মন ভালো নেই আজকে আমার, হীরার চেয়ে মূল্য আমার সত্য বলা মানা। পায়রা বোবার সুখের দিনে আনন্দিত ভালো। ধন্যবাদ। কবিতাটি পাঠে আমি খুব মুগ্ধ হয়েছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ৭০ দশকের অন্যতম প্রধান কবি জাহাঙ্গীর ফিরোজ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। কবি জাহাঙ্গীর ফিরোজ, তারপরে আমরা নয় রণ যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে তার প্রমাণ এই সভা। আমি তো প্রায় 1 ঘন্টা বসে না, মেনমে কাম মেনমে বস অনেক আসলো গেল, কত লোক আসলো কত লোক গেল, ফল পরিপূর্ণ রইল। তার মানে রণ জনপ্রিয় 20-25 বছরের বেশি, কারো মতো বেশি। রণ তখন কি বলতো, রণ জামিনী রণের চিন্তা, রণ রাখতে বলো এরকম। আচ্ছা আচ্ছা, যে বিএনপি পরে কি কি বলে, আচ্ছা 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 বলা খালি চিনি না কি করবো, কিন্তু সেগুলো রণের চিন্তা হয়েছে। রণ খুব ভালো সংগঠক। রণ সম্পর্কে লেখে, ওর কবিতা গল্প চাইলে তো তার প্রতি কিছু প্রেম আছে বলেই লিখে, এবং আস্তে আস্তে কবি হয়ে উঠছে। সবই হতে চায়,
আমার একটা কথা আছে, অনেক কিছু হইতে চায়। আমাদের জাতীয় কবি নজরুল এত জনপ্রিয় হয়ে উঠছিল যে একসময় সে ইলেকশনে দাঁড়িয়েছে, তার জনপ্রিয় দেখে আরে আমাদের কিন্তু কত লোক আছে, হ্যাঁ লন্ডন আমার জামানো শেষ। জনপ্রিয় ত্যাগ কথা পলিটিক্স আর কবিতা হওয়ার কথা। কোন জনপ্রিয় হয়ে উঠছে তার আরেকটা প্রমাণ এই যে নারায়ণগঞ্জ থেকে ইয়াদি মাহমুদ এই কিনারে বসে রয়েছে কবি, নারায়ণগঞ্জ থেকে আসছে, মুন্সিগঞ্জ থেকে আসছে লোক দেখলাম, বীরপুরের লোক দেখছি এখানে, তারপরে নানান দূরের দূরের লোক দেখছি। এরা এত দূর থেকে এসেছে রণর প্রতি ভালোবাসা জানাবার জন্য। আমাদের সোহেল অসাধারণ বাপি কিন্তু এতগুলো কথা নাতে বলল না, রণ এত কিছু হওয়ার পরেও যদি ইলেকশনে দাঁড়াইতে আমার কেন জানে মনে হয় ও ইলেকশনেও দাঁড়াবে। মানিকগঞ্জ যেদিকে এত লোক চিনে আমারে, মানিকগঞ্জ আমার পত্রিকাও আছে, ঢাল আর কিচ্ছু না, ঢাল হিসাবে পত্রিকাও আছে, সবই আছে, কবিতাও লেখি, ছবি লেখি। ইলেকশনে দাঁড়াইলে গেল মানিকগঞ্জের একটা সিট, আমরা আশা করি মানিকগঞ্জ থেকে একসময় দাঁড়াবে এবং এমপিও হবে। চিৎকার গুণ ছাড়া হয় না। আমার মনে হয় মানিকগঞ্জের যে মানিক রতন তাকে খুঁজে পেয়েছে। আমি সব সাহিত্যের এখানে সারা বসে আছে, এখানে হিন্দি কবিতা হচ্ছে, ইংরেজি কবিতা হচ্ছে, বাংলা কবিতা হচ্ছে, না কবিতা লেখা যায় উর্দু ভাষায়। আমরা এখনো ইত্তেফাক শব্দটা বলি, এটা উর্দু। আওয়ামী শব্দটা উর্দু, আওয়ামী লীগ এখনো আছে উর্দু, কারণে থেকে যায়। তো আমি উর্দু একটা কবিতা বলি कि नजर इतना ही ऊंचा करो कि आसमान छू जाए, जैसी होगी रोज आकाश छू जाए, कि नजर इतना ही ऊंचा करो कि आसमान छू जाए, दिल इतना साफा करो कि आंसू अलग जाए। कदम ऐसा ही दबाओ मृत्यु शिकायत ना करे, ভাবে রাখো যেন মৃত্তিকা তোমাকে অস্বীকার না করে, গ্রেটার সেন্স তোমার ক্লেম না ही दबाओ मृत्यु शिकायत ना करे, और सजदा ऐसा ही बनाओ खुद इलाही तारीफ करे। সবুজ মনটা তোমার আচ্ছা শিশির ছবি, আলো রাঙা রবি, আকাশ ছোঁয়া স্বপ্ন তোমার আলোর দিশা হয়ে যাচ্ছ নিয়ে এই ধরাতে তোমার কর্ম লয়ে। ধন্যবাদ। প্রকম্পিত হবে তোমার আমিত্ব, সপ্ত আকাশের বসতভিটা ভেঙে এই মাটিতে নিপতিত হবে তুমি নিশ্চিত যেন। আমাদের আজকে কবি শিকদার হুমায়ুনের শুভ জন্মদিন, তার জন্মদিন পালন করে কবি সাজেদা আলী হেলেন আমার প্রিয় কবি এবং নব আলো সাহিত্য সংগঠনের সবাই আসছে, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। উনি আসছে ছবি উঠাবো দেখি কেউ, এদের অনুষ্ঠান শেষ করে আসছে, এটা তো একটা আলাদা বিষয়।
আপনারা জানেন যে আমাদের সকলের প্রিয় কবি সৈয়দ রণ, এবং এর মাঝেই আমরা আরেকটি সাহিত্য সংগঠন করেছি, সেটা হলো নবআলো সাহিত্য সংহতি। আমাদের অফিস মগবাজার সেঞ্চুরি আর্কেডের 2য় তলায়। আমি সাধারণ সম্পাদক হিসেবে আছি এবং কবি সাজেদা হেলেন তিনি ওই কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। তো আজ এখানে আসতে পেরে গর্বিত ও ধন্য মনে করছি, এবং অনেক সবাই পরিচিত এখানে, যেমন আমার সবাই নাম উল্লেখ করলাম না। তো আপনারা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এটা স্বতঃস্ফূর্তভাবে রণভাইয়ের প্রতি যে আপনাদের অগাধ ভালোবাসা, তার লেখনী আমাদের আলোড়িত করে। রণভাইকে নিয়ে লিখেছিলাম অতীতে, আমার লেখা আছে, তার পত্রিকায়ও আছে। যদি এখানে নাই, আসলে আজকে এখানে আসতে পারবো এটা ভাবিনি। তো এটা আসলে রণভাইও ভাবে নাই যে আমরা এখানে আসতে পারবো। রণভাই অনেকদিন থেকে আমাদের ইনভাইট করেছিলেন, এবং সেই ইনভাইটেশনটা আমরা বলছি যে আমাদের একটা অনুষ্ঠান আছে, হয়তো সম্ভব হবে না, তো হৃদয় টানিয়ে এসে। কবি সৈয়দ রণ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, অনেক আশীর্বাদের কথা বলেছি, প্রশংসা করেছি অনেকদিন। সেজন্য সঠিক তারিখ বলা যাবে না, তবে পর্যায়ে কবি সৈয়দ রণ আমার হাতে একসাথে অনেকগুলো কবিতার বই দিয়েছিলেন। গ্রামে আমার বেড়ে ওঠা, কারো দান যখন বড় হয় আমি সেটা খুব মনে রাখি। রাত 9টা এক্সিট করলে অটো এই মিলনায়তনের বাতি বন্ধ হয়ে যাবে। আমরা কোনো ভূমিকা করব না। কবিতা নিয়ে আসছেন বাদল হাওলাদার, প্রস্তুত থাকবেন সাইদ সাদি। বাদল হাওলাদার, কোনো ভূমিকা নয়, কোনো কারুকার্যে স্বপ্নের মতো সাজাতে মরিয়াছিলেন সক্রিয় পরিশিষ্টে জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত বলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেখানে আবির্ভূত হতেন কখনো বীর খালেদ হয়ে, কখনো বা প্রজাতন্ত্রী ওমর বিন খাত্তাবের মতো মানুষের সুখে দুঃখে তাকে দেখা যেত 55,000 বর্গ মাইলে মেঠোপথে কৃষকের ফসলি জমির আবাদে, খাল কাটা কর্মসূচি কিংবা নদী রক্ষায় ছুটে যেতে। বিশ্বমঞ্চে বিশ্ব সভায় তাকে দেখেছি সিংহ পুরুষ, বিশ্বকবির চির উন্নয়নশীল রূপে। আর আমার চোখে জিয়া মানিক, পাল্লা রাখাল রাজা। ধন্যবাদ। কথা বলবেন না প্লিজ। ধন্যবাদ সকলকে। আমার গুরু ডক্টর সৈয়দ রণ সাহিত্য সৈনিককে নিবেদন করে আমার ছোট্ট কবিতা শিরোনাম অগ্নি পুরুষ। কিছু খবর ধারা নারী একজন বন্ধনে বিদ্যুৎ কারিগর কবি সৈয়দ রণ সৃষ্টিতে আত্মহারা। দীর্ঘ সময়ের পথে পাইনি কোনো অসুন্দর, কবি ও কবিতায় বুঝেন না বিবেক। সাহিত্য সৈনিক হতে চাই তার হাত ধরে, ধরে দিতে। নারায়ণগঞ্জ থেকে এসেছেন কবি মতিউর রহমান সরকার। আছেন কি? আছেন? নেই? বন্ধুরা এখন সুপ্রিয় উপস্থিতি, আজকে রণ ভাইয়ের জন্মদিনে
আমরা যারা সাহিত্য সংসদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক আন্তরিক অভিনন্দন। হরিশ কাকু দ্রুত এগিয়ে আসছে। আমি আমার একটি লাঞ্ছিত বঞ্চিত মানুষের গায়ে আমার পাতায় লিখিলাম আমি প্রথম প্রণয় লেখা, এইটুকু হোক সান্ত্বনা মোর হোক বা না হোক লেখা। তার হরিদ আঁচলে চাঁদনি ঘুমাবে যবে, মূর্ছিতা যাবে খুশির আবেশে সে আলোর উৎসবে। মনে কি পড়িবে ক্ষণিকের এই অতিথির কথা আর, তোমার নিঃশ্বাস শূন্য এ ঘরে করিবে কি হাহাকার। তোমার দুঃখ তোমারই যদি বন্ধু ব্যথা না হানে, কি হবে রিক্ত চিত্ত ভরিয়া আমার ব্যথার দানে। ভুল করে কভু আসিলে স্মরণে অমৃতা যে ভুলি, যদি ভুল করে কখনো এ মোর বাতায়ন যায় ভুলি। বন্ধ করিয়া দিও কোন তাই তোমার জাফরে ফাঁকে, খোঁজো না তাহারে গগন আধারে মাটিতে পেলে না যাকে। পৌষের এই রাত্রিতে অসংখ্য চোখ এক জায়গায় হয়েছে আমরা, এটি আমাদের স্মৃতিতে গ্রথিত হলো। সৈয়দ রণনামার একটি বিন্দুতে আমরা মিলিত হয়েছি এবং দীর্ঘ সময় ধরে এই বিন্দুর চারপাশে ঘুরছে অসংখ্য মানুষ, চোখ এবং কবিরা, কবিদের ছন্দ ছত্র ঘুরে বেড়াচ্ছে। আশা করছি আমরা কবিতার এই মিছিলে যারা আছি, মিছিলকে আমরা বেগবান করব। একটি কবিতা এরকম উর্দু কবিতা, नींद आए तो ख्वाब आए, ख्वाब आए तो तुम आए, नींद आए तो ख्वाब आए, ख्वाब आए तो तुम आए तो बाहर आए, लेकिन तुम्हारी याद में ना नींद आए ना ख्वाब आए। एक ही मात्रा आरेकटी कविता, पीना भी हराम नहीं है, पिलाने भी हराम नहीं है, लेकिन पीने की बाद होश में आना हराम है। অর্থাৎ এই যে মিছিলের মধ্যে প্রবেশ করলাম আমরা, এটি একটি শরাব, কবিতার শরাব পান করেছি আমরা। এই শরাব যে একবার পান করে, পান করাটা হালাল, কিন্তু পানের পরে ফিরে আসাটা হালাল নয়। নাস্তিক হতে চেয়েছে সৈয়দ রণ। মির্জা গালিবকে জিজ্ঞেস করা হয়েছিল 1857 সালে যে আপনি আপনার পরিচয় দিন, আপনি কোন ধর্মের মানুষ। মির্জা গালিব বললেন, আমি অর্ধেক মুসলমান, কারণ আমি শরাব পান করি কিন্তু শুকরের মাংস খাই না, অতএব অর্ধেক মুসলমান। নাস্তিক হওয়ার চেষ্টা করেছে সৈয়দ রণ, এতে অসুবিধা নেই, তিনি নাস্তিক হতে পারেননি, এটি হলো গুরুত্বপূর্ণ। আসুন আসুন আমরা আমাদের স্বপ্নকে দীর্ঘ করে তুলি এবং আজকের অনুষ্ঠানটি আমাদের স্মৃতিতে রেখে দিই। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা সৈয়দ রণকে। রণ ভাইয়ের শুভ জন্মদিন কামনা করি দেশ ও জাতি তার লেখার মাঝে কল্যাণ বয়ে আসুক প্রতিদিন। কবি রণক ভাইয়ের শুভ জন্মদিন, তার ভবিষ্যৎ মঙ্গলময় জীবন এবং তার লেখার মাধ্যমে, কবিতার মাধ্যমে দেশ ও জাতি ভালো দিক খুঁজে পাক, এই কামনায় শেষ করলাম। আপনাকে সর্বশেষ জন্য, কারণ আমি যা বলবো সব আলোচক সব কবি বলে দিয়েছে, আমি আর কি বলবো। তবে 1973 অথবা 74 সালে আমি একটি কবিতার লাইন লিখেছিলাম এরকম, জন্মদিন মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে, জন্মদিন মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে। একবার একটা জন্মদিন হয়, আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই। আমরা জানি না যে রণর জন্ম কততম জন্মদিন, আমার মনে হয় মধ্যবয়সী।
আমরা যখন মধ্যবয়সী ছিলাম তখন মনে হতো কেন আমরা আরো বড় বয়সে হতে পারলাম না, এখনো আমাদের কেন জন্মদিন উৎসব পালন হয়। আমি এই এই মিলনায়তনে আমার 50তম জন্মদিন হয়েছিল 2004। তারপরে আরো 5 বছর পরে আরেকটা জন্মদিন হয়েছিল এবং এরপরে আর কোনোদিন হয়নি। তার মানে আমি মৃত্যুকে ঠিকই রেখেছিলাম বলে জন্মদিন হয়। আমার ধারণা যে কবিরা কখনো মরে না, তাদের লেখায় তারা বেঁচে থাকে। আমরা রবীন্দ্রনাথকে মনে করি, নজরুলকে মনে করি, কেন? তারা তো জানেও না যে আমরা তাদের জন্য কি আকুলি বিকুলি করি, কিভাবে তাদেরকে স্মরণ করি, আমাদের জাতীয় প্রয়োজনে কিভাবে এই দুই কবিকে আমরা ব্যবহার করি। তো কবির কাজ কিন্তু সহজ না। যদি আপনাদের মনে কবিকে গেঁথে দেওয়া যায় তাহলে কিন্তু সেই কবি কখনোই মরবে না। আর একটা ঈর্ষার কথা বলি, রণ যে এত জনপ্রিয় কবি এটা কিন্তু আমি জানতাম না। আমি কিন্তু উপলব্ধি করলাম যে রণ অনেক জনপ্রিয়। তার কবিতার ভিতরে যে জীবন, যে সমাজ, যে রাজনীতি, যে মানুষের প্রতি তার প্রেম এবং কল্যাণ, তা আপনারা ভালোবেসেছেন, আমিও ভালোবেসেছি বলে রণর ডাকে এখানে এসেছি তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে, তার পত্রিকার জন্মদিনকেও শুভেচ্ছা জানাতে। আর কি চালাক রণ যে নিজের জন্মদিনকে তিনি প্রকাশ করেছেন অন্য ধারা। এটা কিন্তু খুবই চালাকের বিষয়, এটা কিন্তু ক্রিয়েটিভিটির বিষয়। চালাকি মানে ওইখানে ক্রিয়েটিভিটির কথাই বলছি। রণ যে সৃজনশীল মানুষ তা বোঝা যায় তার আচার আচরণে এবং তার এই যে উল্কা বেগে ছুটে চলা, এই সে কত কাজ করে এটা কিন্তু আমরা সবাই জানি না। এবং কবি তিনি যিনি সৃজন বেদনায় অস্থির, সেই নজরুলের মতোই বলতে হয় যে তিনি আরেক নজরুলের অনুসারী কবি। ধন্যবাদ সকলকে। আমি সংগঠনের পক্ষ থেকে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। যারা কবিতা পড়তে পারেননি এখনো তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমরা অপেক্ষা করব। এবার আসুন জাগিয়ে নিয়ে আজকের এই অনুষ্ঠান সৈয়দ রণর জন্মদিন, আমরা এখন কেক কাটতে যাব। আমি আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি, আমাদের কবি গবেষক প্রাবন্ধিক বকুল আশরাফ এই জন্মদিনের কেকটি উপহার দিয়েছেন। আরেকটা বড় তালি দিতে পারি আমরা। শুভ শুভ জন্মদিন রণ ভাইয়ের জন্মদিন, শুভ শুভ জন্মদিন রণ ভাইয়ের জন্মদিন। শুভ 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 দিন রণ ভাইয়ের জন্মদিন, শুভ 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 দিন রণ ভাইয়ের জন্মদিন, শুভ 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 দিন রণ ভাইয়ের জন্মদিন। আজকে আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে শেষ আকর্ষণ। উপহার তো সবাই দেয়, কিন্তু ভালোবেসে জন্মদিনের কেক উপহার দেয় কি ব্যতিক্রম। আমরা সত্যি আনন্দিত, অভিভূত। আজকে আমরা আজকের এই দরবারে আমাদের প্রিয় মুখে প্রিয় ছোঁয়া পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কেক কেটে আমাদের প্রধান আলোচককে এইমাত্র খাইয়ে দিল, এবং আমাদের জাকির আবু জাফর তিনিও সেই তালিকায় পাশে গিয়ে এখন দাঁড়িয়েছেন এবং ভালোবাসার উষ্ণতায়, পুষ্প ভালোবাসায় আমরা দেখলাম